আমরা প্রতিদিনকার মতো গুড মর্নিং বাংলাদেশে এই সংবাদপত্রগুলো কী ধরনের শিরোনাম করে খবর প্রকাশ করে সেটি আসলে আজও শুরু করতে চাই। যেহেতু শুক্রবার সকালবেলা যারা ঘুম থেকে ওঠেন তারা আসলে সংবাদপত্রের ব্যাপারে খোঁজ খবর রাখতে চান। চলুন একটু দেখে আসতে চাই আজকের প্রধান যে সংবাদগুলো রয়েছে সেগুলো আসলে কী ধরনের বিষয় নিয়ে কাজ করছে। আমরা শুরুতেই আপনাদের দর্শক আপনারা যারা রয়েছেন তাদের জন্য প্রথম আলো পত্রিকাটি বের করে রেখেছি এবং প্রথম আলো পত্রিকা দেখা যাক কী ধরনের শিরোনাম তারা করেছে। আজকালের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, আগে ভাগে দেশে ফিরেছেন স্পিকার, রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা জোরালো, উত্তরসূরি নির্ধারণের বিএনপির শীর্ষ পর্যায়ে সন্তর্পণের প্রস্তুতি। দর্শক, আমরা আমাদের গুড মর্নিং বাংলাদেশের আজকের যে খবর সেই খবরের প্রথম যে স্টোরিটা আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই স্টোরিটার ব্যাপারেই তো কিন্তু তারা লিড করেছে। যদিও আমরা বলেছি আজের মধ্যেই অর্থাৎ শুক্রবারে তিনি পদত্যাগ করবেন, প্রথম আলো বলছে আজ অথবা কালের মধ্যে তিনি পদত্যাগ করবেন এবং আগে ভাগেই দেশে ফিরেছেন রাষ্ট্রপতি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন রাষ্ট্রপতি দেশে ছিলেন না, তিনি সৌদি আরবে ছিলেন। তিনি কিন্তু দেশে ফিরেছেন এই সফরটি সংক্ষিপ্ত করে। সুতরাং এই ধরনের একটা গুঞ্জনেরও সত্যতা এই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যেহেতু বলা হচ্ছে এবং ইতিমধ্যে স্পিকার দেশে ফিরেছেন, সেই বিষয়টা আরও জোরালো হয়েছে। আর একটা ব্যাপার একটু জানিয়ে রাখতে চাই যারা দর্শক রয়েছেন তাদের জন্য, রাষ্ট্রপতি আসলে কিভাবে নির্বাচন হয়। যেহেতু এখন সংসদ রয়েছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি যদি তিনি নিজের অক্ষমতার কারণে বা অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে অপারগ হন, তখন কিন্তু তিনি সেটি একেবারে বাংলাদেশের জাতীয় সংসদের যে স্পিকার তার কাছেই তিনি তার পদত্যাগপত্রটা জমা দিবেন এবং সে কারণে কিন্তু স্পিকার এসেছে এবং তারপরে রাষ্ট্রপতির পদ যখন শূন্য হয়ে যাবে তখন স্পিকারের কাছেই কিন্তু তিনি স্পিকার মূলত এটি টেক ওভার করবে এবং তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে এবং পরবর্তীতে 3 মাসের মধ্যেই রাষ্ট্রপতির যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আসলে অনুষ্ঠিত হবে। সুতরাং বলাই যায় যদি এই রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের যিনি স্পিকার রয়েছেন তিনি। এবং বলা হচ্ছে যে বিদায়ের প্রস্তুতির কথা বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের 2 দিন আগে আজ দুপুরে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন স্পিকার, যেটি বলছিলাম সৌদি আরব এবং ব্যাংকক তিনি গিয়েছিলেন স্পিকার। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় একাধিক রাজনীতিক এবং আমলার নাম রয়েছে এবং এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কারণেই হোক পদত্যাগ করতে চান সেটি অপশন তো ওনার কাছে রয়েছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। সরকার বলছে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রপত্রিকাও লেখালেখি হয়েছে, সামাজিক মাধ্যমেও লেখালেখি হয়েছে যে তিনি যখন এর আগে শারীরিক অসুস্থতার কথা তার ছিল, অসুস্থতার কারণে তিনি বিদেশে গিয়েছিলেন, সেখানে গিয়ে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি, পতিত সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গে তিনি আসলে ফোন আলাপ করেছেন। সেই জায়গা থেকেই মূলত এটি একটা বিএনপির তরফ থেকেও চাপের ব্যাপার রয়েছে। এটি বিভিন্ন রকমের সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে, যদিও এটি অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখা যাক পরবর্তীতে এটি নিয়ে আসলে কি দাঁড়ায়। আমরা এখানে আরেকটি ছোট্ট করে কলাম রয়েছে, গাজী নজরুল সংসদ সদস্য থাকবেন কিনা সিদ্ধান্ত স্পিকার, সিদ্ধান্ত আসলে ইসির, স্পিকার বলেছেন। কারণ যেহেতু বাংলাদেশের আইনে এখনও পর্যন্ত আমরা এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে যে দল থেকে বহিষ্কার হলে অথবা ওই দল থেকে পদত্যাগ করলে সংসদ সদস্য পদ যাবে কি যাবে না সেটি নিয়ে এক ধরনের আলোচনা রয়েছে। যদিও জামাত ইসলামের তরফ থেকে এটি ইসির কাছে পাঠানো হয়েছে, পরবর্তীতে ইসি আসলে এটি সিদ্ধান্ত নেবে। আর যদি সেটি হয়ে থাকে সেক্ষেত্রে সেই আসনটিতে নতুন করে আবার উপনির্বাচন হবে। আমরা এর পরে দেখতে পাচ্ছি একটা ছবি, সেই ছবিতে দেখা যাচ্ছে যে একজন পুরুষ এবং একজন স্ত্রী তারা আসলে রান্নার কাজ করছেন, হয়তো পুরুষটি তাকে সহযোগিতা করছে এবং সেখানে দেখছি তিতাসের লাইনে গ্যাস না থাকায় মাটির চুলায় চলছে রান্না। এবং গতকাল দুপুরে রাজধানীর রায়ের বাজারে থেকে এই ছবিটি তোলা হয়েছে। একেবারে মানে গ্রামগঞ্জে যে ধরনের মাটির চুলায় রান্না হয় সেই ধরনের মাটির চুলায় কিন্তু রান্না বসিয়েছেন এবং এটি রায়ের বাজারের চিত্র, অর্থাৎ ঢাকার একটি চিত্র, রাজধানীর একটি চিত্র। প্রথম আলো সেটি নিয়ে আসলে একটা স্টোরি করেছে এবং আমরা সেটি একটু দেখতে চাই। বলা হয়েছে যে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, দিনে সরবরাহ হয় গড়ে 270, অর্থাৎ 380 ঘনফুট আমাদের বাংলাদেশের এই চাহিদা, সেখান থেকে 270 কোটি ঘনফুট মাত্র চাহিদার পূরণ হচ্ছে, অর্থাৎ প্রায় 100 ঘনফুট চাহিদা এখনও পর্যন্ত ঘাটতি রয়েছে।
এখন এই মুহূর্তে সরবরাহ হচ্ছে 220 কোটি ঘনফুট, অর্থাৎ 220 যদি আমি 380 থেকে বাদ দিই তাহলে প্রায় 160 বা 150-র বেশি ঘনফুট কিন্তু এখনো পর্যন্ত চাহিদার সঙ্গে আসলে সামঞ্জস্য নেই, ঘাটতি রয়েছে, যার কারণে কিন্তু এই গ্যাসের সংকটটি তৈরি হয়েছে। এবং অগ্নিকাণ্ডে একটি টার্মিনাল বন্ধ হওয়ায় এলএনজি সরবরাহ কমেছে অর্ধেকের মতো, জ্বলছে না চুলা, গাড়ির লাইন দীর্ঘ, কমেছে বিদ্যুৎ উৎপাদন। দর্শক, নিশ্চয়ই কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেয়েছেন আমাদের সহকর্মী নেত্রকোনা থেকে যুক্ত হয়েছিলেন, তিনি কিন্তু গ্যাসের সংকটের কথা বলছিলেন এবং এলএনজি টার্মিনাল থেকে যে জাতীয় গ্রিডে গ্যাসের উৎপাদন যোগ হচ্ছে না, গ্যাস যোগ হচ্ছে না, সেটি কিন্তু তিনি কারণ বলছিলেন এবং সরবরাহ সংকটের কথা বলছিলেন। সেখানেই কিন্তু এই ব্যাপারটি এখানে উঠে এসেছে যে একটি টার্মিনাল বন্ধ হয়ে গেছে, এলএনজি টার্মিনাল, অগ্নিকাণ্ডের কারণে, এবং সেই ত্রুটির কারণেই মূলত এই জটিলতাটি তৈরি হয়েছে। তো আমরা আশা করব যে এই সমস্যাটি আসলে দ্রুত সমাধান হবে, কারণ গ্যাস আমাদের জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনায় বসবে না আন্দোলনকারীরা, প্রশ্নপত্র ফাঁসে বিচারের আশ্বাস মোদির। তবে এই ব্যাপারে একটি ডেভেলপমেন্ট রয়েছে, শিক্ষা সচিব পদত্যাগ করেছেন ভারতের। খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ভারতে আমরা কয়েকদিন ধরে দেখছি একেবারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছে, ককরোচ পার্টি রয়েছে, তারা এই প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে যে আন্দোলন তারা করছে, সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু একটা অচল অবস্থা বলাই যায় ভারতে তৈরি হয়েছে। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, সেই এখানে হেডলাইনে এসেছে। এছাড়াও বাধ্যতামূলক আইসিটি পড়ান এবং অন্য বিষয়ের শিক্ষকেরা, বাধ্যতামূলক আইসিটি পড়ার অন্য বিষয়ের শিক্ষকেরা, এটি একটি মানে তথ্য প্রযুক্তির বিষয়ে একটা স্টোরি তারা করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যাদের আইসিটি পড়ানোর কথা বাধ্যতামূলকভাবে, সেখানে এই আইসিটি অন্য শিক্ষকরা আসলে পড়ান। আমার দেশ আমরা দেখতে চাই আজকের আমার দেশ পত্রিকায় কী কী ধরনের খবর রয়েছে, এবং একেবারে শিরোনাম তারা করেছে রাষ্ট্রপতির পদত্যাগকে ঘিরেই। তারা বলেছে বঙ্গভবন থেকে যে কোনো মুহূর্তে চুপ্পুর বিদায়। আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কথাই তারা বলছে। সফর সংক্ষেপ করে দেশে ফিরেছেন স্পিকার, পদত্যাগপত্র প্রস্তুত, বিদায়ের প্রস্তুতি বঙ্গভবনে। পদত্যাগের সুযোগ সংবিধানে রয়েছে, সেফ এক্সিট নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চান রাষ্ট্রপতি। প্রথম আমার দেশ বলছে রাষ্ট্রপতি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চান এবং তারা এটাকে সেফ এক্সিট বলছে। এছাড়া আমরা যদি দেখতে চাই বঙ্গভবন থেকে যে কোনো মুহূর্তে চুপ্পুর বিদায়, সেই বিষয়টি আমার দেশ লিখেছে। এছাড়াও আমরা যদি দেখতে চাই তারেক রহমানকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির, দিল্লিতে ব্রিক্স সম্মেলন, এটি গতকালকের এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই ব্রিফিংয়ে এই কথাটি বলেছেন এবং নিঃসন্দেহে এটি একটি দুই দেশের সম্পর্ক, ভারত এবং বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে সম্পর্কের স্বাভাবিক করবার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটি অন্যতম অংশ আসলে এটি হতে যাচ্ছে। যদি এটি আসলে তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যদি আমন্ত্রণ গ্রহণ করে ব্রিক্সের এই সম্মেলনে তিনি যোগদান করেন, নিশ্চয়ই জেনে থাকবেন এই সরকার ক্ষমতায় আসার পরে, দায়িত্ব নেবার পরে ভারতের সঙ্গে ভিসা জটিলতারা দূর হয়েছে, আগের থেকে ভিসা সহজলভ্য হয়েছে। এরপরে দুপক্ষের মধ্যকার বৈঠকগুলোর মধ্য দিয়ে যদি সম্পর্ক একেবারে স্বাভাবিক হয়, সেটার জন্য বাংলাদেশ এবং ভারত দুপক্ষে আসলে লাভবান হবে। এছাড়াও আমরা এখানে দেখছি যে জেনজি বিক্ষোভে উত্তাল ভারত, নমনীয় মোদি। এবং গতকাল প্রায় রাত্রেবেলা নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী, তিনি একটি আসলে ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তাতেই তিনি এই নমনীয় যে কথাবার্তা, যেটি আসলে আমার দেশ বলছে, সেই বক্তব্য তিনি সেখানে দিয়েছেন। এবং আমরা যদি সমকালেও দেখি একই রকম হেডলাইন, কারণ আসলে গতকাল থেকেই যখন এই আলোচনাটি শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি এই খবরটার পেছনেই থাকবে, কারণ নিশ্চয়ই আপনারা জানেন যে 5 আগস্টের পরে যখন শেখ হাসিনার পতন হয়, এরপরে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন থাকবেন কিনা তাকে নিয়ে আসলে এক ধরনের আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। শুধুমাত্র বিএনপি ছাড়া বাকি সমস্ত দল কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিলেন। বিভিন্ন কারণে তার পদত্যাগ আসলে তিনি করেননি বা করা হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় তিনি দীর্ঘ সময় এখানে দায়িত্ব পালন করেছেন এবং বিএনপি যখন দায়িত্ব নেয় তারপরেও কিন্তু এই কয়েক মাস তিনি দায়িত্ব পালন করলেন এবং এরপরে হঠাৎ করে গতকাল এবং গত পরশুদিন ধরেই এই আলোচনাটি সামনে এসেছে। এবং আজকের পত্রিকা যারা রয়েছে সবাই আসলে হেডলাইন করেছে 2-1 দিনের মধ্যে, আজকালের মধ্যে, কেউ বলছে শুক্রবারের মধ্যেই তিনি পদত্যাগ করেছেন এবং একেবারে পদত্যাগ করবেন এবং একেবারেই তার সমস্ত প্রস্তুতি শেষ।
শিল্প কারখানায় উৎপাদন কমেছে। আমরা যেটি বলছিলাম যে গ্যাসের সংকট, এবং স্বাভাবিকভাবে বাংলাদেশের যে শিল্প কারখানাগুলো রয়েছে বিদ্যুৎ এবং গ্যাস তাদের একেবারে মানে হার্ট বলা হয়, সেই জায়গায় যদি সংকট তৈরি হয় তাহলে নিশ্চয়ই শিল্প কারখানার একটা উৎপাদন কমবে। আমরা একটু দেখে আসতে চাই। তারাও বলছে যে 380 কোটি যে ঘনফুট সেটির আসলে সরবরাহ আমাদের চাহিদা, তার মধ্যে আমরা মাত্র 220 দেয়া হচ্ছে। এছাড়াও শনাক্ত হয়নি টার্মিনালের ত্রুটি, কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে জানে না কর্তৃপক্ষ। এটি কিন্তু একটি অ্যালার্মিং ব্যাপার, কারণ যেহেতু গ্যাসের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় কবে নাগাদ আসলে এইটি ঘটবে, এটি স্বাভাবিক হবে সেটি আসলে জানে না। এবং আমরা একটা ছবিও দেখতে পাচ্ছি যেখানে সিএনজি যারা রয়েছে সেই সিএনজি চালকদের আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, এবং গ্যাসের সামনে আমরা একটু গ্যাসের সিএনজি স্টেশনের সামনে একটু দেখতে চাই যে এটি কোথায়। ঢাকা এবং ঢাকার বাইরে সিএনজি স্টেশন, সেখানে অপেক্ষায় থাকছেন। রাজধানীর তেজগাঁও এলাকার এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। তেজগাঁও এলাকা থেকে এই ছবিটি তোলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সারি। আমরা যদি এখানে আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি যে হরমুজ সংকটে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে, জাতিসংঘের প্রতিবেদনের তথ্য একটু দেখতে চাই এই নিউজটি আসলে কি বলছে। যেটি বলছে যে স্বাস্থ্যকর খাবার কিনতে পারেন না 6 কোটি মানুষ, 6,78,00,000 মানে প্রায় 6.25 কোটি মানুষ, 1,81,00,000 মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে পারেন। আসলে জাতিসংঘের প্রতিবেদন থেকেই মূলত এই রিপোর্টটি করা হয়েছে। এবং হরমুজ সংকটের কারণে বাংলাদেশের যে খাদ্য, আসলে হরমুজ প্রণালীর যে জটিলতা, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধাবস্থা চলমান, যদিও সেই যুদ্ধাবস্থা কিছুটা মাঝখানে যে ধরনের একটা কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছিল সেটি কিছুটা নমনীয় অবস্থায় রয়েছে, তারপরও এই সংকট আসলে এখনও পর্যন্ত কাটেনি। তো স্বাভাবিকভাবে যদি বলি তাহলে এই ছিল আজকের সংবাদপত্রগুলোর সব থেকে যেটি গুরুত্বপূর্ণ খবরাখবর, এবং যেটি বলছিলাম যে স্বাভাবিকভাবেই সবগুলোই আসলে হেডলাইন করেছে বা সব পত্রিকাগুলো আসলে গুরুত্ব দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগকে কেন্দ্র করে। এছাড়াও গ্যাস সংকটের বিষয়গুলো এসেছে, প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে দাওয়াত করা হয়েছে সেটি এসেছে, এবং একই সাথে ভারতের যে জেনজি আন্দোলন সেই আন্দোলনকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের যে সংবাদপত্রের প্রধান প্রধান খবরগুলো। দর্শক, আমরা গুড মর্নিং বাংলাদেশে স্বাভাবিকভাবেই যে এই খবরাখবরগুলো দিয়ে থাকি, এবং একই সাথে আমাদের আজকের যে খবরাখবরের বিষয়গুলো আমরা আসলে আমাদের দর্শকদের জানালাম, এবং একই সাথে যেটি বলছিলাম যে আমরা আমাদের যে খবরাখবরগুলো এতক্ষণ ধরে আপনাদের দেখাচ্ছিলাম প্রায় খুবই কাছাকাছি এবং সামঞ্জস্যপূর্ণ রয়েছে। সুতরাং যারা আসলে সকালে ঘুম থেকে উঠে খবর দেখার বা সংবাদপত্র পড়ার অভ্যাস রয়েছে তারা আমাদের এই এপিসোডটি দেখলে উপকৃত হবেন।